নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ আর WBCS 2022-23 সিরিজের আজ ডে 26। এখানে আমরা ভারতের সংবিধান নিয়ে আলোচনা করব। আমরা ফান্ডামেন্টাল রাইটস আলোচনা করছিলাম, যেখানে গতদিন আমরা আর্টিকেল 19 to 24 আলোচনা করছি এবং আজ আমরা আর্টিকেল 25 to 30 আলোচনা করব। অ্যাকচুয়ালি 31 পর্যন্ত আলোচনা করব, কিন্তু আর্টিকেল 31 44তম সংবিধান সংশোধনী 1978 সালের মাধ্যমে কিন্তু বাদ চলে গেছে। তো সেটা নিয়ে আজ আলোচনা করবো না, সেটা 25 থেকে 30-এর মধ্যে সমস্ত যে কনস্টিটিউশনাল আর্টিকেলগুলো রয়েছে প্রত্যেকটা ডিটেলসই জানবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পেতে পারেন এবং এই টেলিগ্রাম চ্যানেলে সকালের কারেন্ট অ্যাফেয়ার্স এবং ভোকাবুলারি ক্লাসের কিন্তু PDF পেয়ে যাবেন। সপ্তাহের শেষের প্রতি রবিবার কিন্তু একই সাথে পেয়ে যাবেন এবং এখানে ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল সম্পর্কে এবং আমার সম্পর্কে লেখা রয়েছে এবং আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে এই ইমেলে আমাকে কিন্তু মেল করতে পারেন। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে জানবো আর্টিকেল 25 থেকে 28। আর্টিকেল 25 থেকে 28 এই আর্টিকেলগুলোর মধ্যে কী নিয়ে আলোচনা করা রয়েছে। আমরা বিভিন্ন রকম আর্টিকেল পড়েছি, যেখানে আমরা পড়েছি স্বাধীনতার অধিকার, যেটা আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে রয়েছে। সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি, যেটা 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে ছিল। স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম, যেটা 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে ছিল। গতদিন পড়েছি শোষণের বিরুদ্ধে অধিকার বা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, সেটা আর্টিকেল 23 থেকে 24-এ ছিল। এবং আজ আমরা পড়ব ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, আর্টিকেল 25 থেকে 28। তো এই আর্টিকেল 25 কী বলে? প্রথমে দেখুন, আর্টিকেল 25 বলছে ফ্রিডম টু প্রফেস অ্যান্ড প্রোপাগেট এনি রিলিজিয়ান। এটা বলছে আর্টিকেল 25, অর্থাৎ আপনার বিবেকের স্বাধীনতা, ধর্ম স্বীকার, ধর্ম পালন এবং ধর্ম প্রচারের স্বাধীনতা দিচ্ছে এই আর্টিকেল 25। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে থেকে যে কোনো কন্ডিশনে থেকে ভারতবর্ষের মধ্যে আপনি যে কোনো ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, যে কোনো রিলিজিয়ান কিন্তু আপনি ফলো করতে পারেন এবং সেই রিলিজিয়ানের বিরুদ্ধে কখনোই কিন্তু কেউ কোশ্চেন তুলতে পারবে না। ইভেন গভর্নমেন্টও কিন্তু এর বিরুদ্ধে কোশ্চেন তুলতে পারবে না। এটা আপনার ফান্ডামেন্টাল রাইট, আপনার রিলিজিয়াস ফ্রিডম, এটা আপনার ফান্ডামেন্টাল রাইট এবং এটা দিচ্ছে আর্টিকেল 25। তাহলে আর্টিকেল 25 দিচ্ছে আপনার ভারতের মধ্যে যে কোনো জায়গায় থেকে ধর্মীয় স্বাধীনতার অধিকার। অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার তো অনেকগুলো ভাগ রয়েছে, এটা আমরা আর্টিকেল 25 থেকে 28 আলোচনা করব, কিন্তু আর্টিকেল 25 বলছে আপনি যে কোনো ধর্ম পালন করতে পারেন, ধর্ম স্বীকার করতে পারেন, তার ধর্ম এবং ধর্ম প্রচার করতে পারেন, তার স্বাধীনতা দিচ্ছে আর্টিকেল 25। আর এই ধারায় প্রতিটি মানুষকে তার নিজস্ব ধর্মবিশ্বাসকে স্বীকার করার, আচার আচরণ পালন করার, ধরুন হিন্দু ধর্মে বিভিন্ন দুর্গাপূজা, মুসলিম ধর্মে ঈদ, এই টাইপের ধর্ম প্রচার করার স্বাধীনতা রয়েছে। আর এই অধিকার নাগরিক ও বিদেশি উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। মনে রাখবেন, এই যে আর্টিকেল 25 যেটা ধর্ম প্রচারের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্ম পালনের অধিকার দিচ্ছে আর্টিকেল 25, সেটা কিন্তু ভারতীয় এবং নাগরিক প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। নেক্সট রয়েছে আর্টিকেল 26। আর্টিকেল 26 বলছে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, অর্থাৎ আর্টিকেল 26 বলছে ধর্মীয় কার্যাবলী পরিচালনার স্বাধীনতা দিচ্ছে। তো প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের কিছু কিছু অধিকার রয়েছে, যেমন ধরুন ধর্ম বা দানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন, ফান্ড তৈরি করা ও রক্ষণাবেক্ষণ। যেমন কিছুদিন আগে আপনারা দেখলেন যে বাবরি মসজিদ, সেখানে যে মামলাটা চললো, সেখানে হিন্দু মহাসভা জিতে গেছে এবং সেখানে দেখা গেছে তারা একটা মন্দির তৈরি করছে। তো তার জন্য একটা ট্রাস্ট তৈরি করা হয়েছে, সেই ট্রাস্টের অধিকার এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু তারা নিতে পারে, অর্থাৎ ধর্ম বা দানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করতে পারে। তারপর নিজের ধর্ম সংক্রান্ত কার্যাবলী নিজেরাই পরিচালনা করতে পারে। অবশ্যই হিন্দুদের নিজস্ব যে ধর্ম সেটা হিন্দুরাই পরিচালনা করবে, মুসলিমদের নিজস্ব যে ধর্ম সেটা তারা মুসলিমরাই পরিচালনা করবে এবং সেটা তাদের রাইট, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জন এবং ভোগদখল করা। তার নির্দিষ্ট এরিয়ার মধ্যে তার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সেটা কিন্তু ভোগ করতে পারে এই আর্টিকেল 26-এর মধ্যেও। আর আইন অনুযায়ী ওই সম্পত্তির পরিচালনাও কিন্তু করা যেতে পারে এই আর্টিকেলের মাধ্যমে। তো এখানে আমি আর্টিকেল 25 এবং 26 বললাম। 25 নম্বর ধারায় যেটা রয়েছে প্রতিটি ব্যক্তিকে ধর্ম বিশ্বাসের স্বাধীনতা দেওয়া হয়েছে এবং আর্টিকেল 26 বলছে এই ধারায় ধর্মীয় সম্প্রদায়গুলিকে বিভিন্ন রকম অধিকার ভোগ করার সুযোগ দেওয়া হয়েছে এবং ধর্মীয় সম্প্রদায় এই আর্টিকেলের দ্বারা বিভিন্ন রকম রাইট ভোগ করে। সেই জন্যেই প্রত্যেকটা জায়গায় ভারতের স্পেশালি বাংলায় দুর্গাপুজো হয়, ঈদ হয়, সমস্ত কিন্তু একসাথে মিলেমিশে থাকে, কেউ কারোকে বিরোধিতা করতে পারে না অ্যাকচুয়ালি আইন অনুযায়ী। অবশ্যই ভায়োলেন্স হয় অনেক সময়, কিন্তু আমাদের কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু এরকম ভায়োলেন্স হওয়ার কথা নয়। তো নেক্সট আর্টিকেল 27। আর্টিকেল 27 কী বলছে দেখছেন, বলছে ফ্রিডম নট টু পে ট্যাক্সেস ফর দ্য প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান। তো ধর্মের প্রচারের উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ করা হয়েছে এই আর্টিকেল 27-এর দ্বারা। তো এই আর্টিকেল 27 কী বলছে? এই আর্টিকেল 27 বলছে আপনি আপনার যে ধর্ম পালন করছেন এই ধর্ম পালনের জন্য কখনোই আপনি ট্যাক্স দেবেন না।
আর সেটা আপনার ফান্ডামেন্টাল রাইট, কোনো রকম ট্যাক্স না দেয়। আপনি কোনো রকম ধর্ম, ধরুন আপনার এলাকায় দুর্গাপুজো হবে, কমিটি আপনার কাছে চাঁদা চাইতে এসেছে, আপনি চাইলে চাঁদা নাও দিতে পারেন, এটা আপনার ফান্ডামেন্টাল রাইট, কিন্তু তারা ডিস্টার্ব করে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার চাঁদা না দেওয়ার অধিকার, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, যেটা পসিবল হয় না আমাদের সোসাইটিতে, কিন্তু এটা কিন্তু আপনার ফান্ডামেন্টাল রাইটস। এবং ধর্ম প্রচারের উদ্দেশ্যে কোনো রকম কর আদায় কিন্তু গভর্নমেন্ট করতে পারে না। মুঘল আমলে কী হতো, মুঘল আমলে অনেক সময় এবং সুলতানি পিরিয়ডে হিন্দুদের কাছ থেকে আলাদা আলাদা কর আদায় করা হতো। ইভেন নন মুসলিম যারা, তাদের কাছ থেকে কর আদায় করা হতো। আলাউদ্দিন খলজি সেটা করতো, এবং পরবর্তীকালেও কিন্তু শুধুমাত্র নন মুসলিম নয়, মুসলিমদের কাছ থেকেও কর আদায় করা হতো, কিন্তু সেটা তুলনামূলক কম এই ধর্ম পালনের জন্য, এবং নন মুসলিমদের জন্য, নন মুসলিম রিলিজিয়ান পালন করার জন্যই কর আদায় করা হতো। এই কর আদায় কিন্তু নিষিদ্ধকরণ করা হয়েছে আমাদের কনস্টিটিউশনের দ্বারা, অর্থাৎ আমাদের গভর্নমেন্ট কিন্তু কোনো রকম কর আদায় করতে পারবে না, এবং কোনো রকম ইনস্টিটিউশন কোনো রকম কর আদায় করতে পারবে না, ট্যাক্স আদায় করতে পারবে না আপনি এই পার্টিকুলার ধর্ম পালন করছেন বলে, সেই ধর্মের বেসিসে। অর্থাৎ আর্টিকেল 27 তাহলে কী বলছে, আর্টিকেল 27 বলছে এই ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনোরূপ কর আদায় করতে বাধ্য করা যাবে না। তবে এই ধারায় কিন্তু শুধুমাত্র কর আদায়কেই নিষিদ্ধ করা হয়েছে, কোনোরকম বৃত্তি বা অনুদানকে নিষিদ্ধ করা হয়নি, বা ফিকে নিষিদ্ধকরণ করা হয়নি, বা ধার্যও কিন্তু করা হয়নি। এর অর্থ কী? এর অর্থ হলো আপনি যদি নিজে থেকে চান কোনো ধর্মীয় সম্প্রদায়কে, কোনো ইনস্টিটিউশনকে, ধর্মীয় ইনস্টিটিউশনকে আপনি ডোনেট করতে চান, তাহলে অবশ্যই আপনি ডোনেট করতে পারেন। সে আপনি 5 টাকা থেকে 5,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আপনি ডোনেট করতে পারেন। ইভেন আপনি 5 কোটি টাকাও ডোনেট করতে পারেন, সেখানে একটা আলাদা ট্যাক্স কাটে। তো আর্টিকেল 27 আপনাকে বলছে আপনি ট্যাক্স দিতে বাধ্য নন, এটা আপনার ফান্ডামেন্টাল রাইট। এবং আপনি যদি ফি দিতে চান, আপনি যদি ডোনেট করতে চান, তাহলে সেটা আপনি অবশ্যই পারেন। আর্টিকেল 28 কী বলছে? আর্টিকেল 28 আমরা নেক্সট স্লাইডে ভালো করে বুঝবো। তার আগে এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন। আর আর্টিকেল 28(1) বলছে, আর এটা আর্টিকেল 28(3) বলছে ইন প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন রিলিজিয়াস এডুকেশন নট এগেনস্ট দ্য উইল। তো এর অর্থ কী? তো এক কথায় বলতে গেলে আর্টিকেল 28 বলছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান নিষিদ্ধকরণ করা হবে। আর্টিকেল 28-এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে, ধরুন গভর্নমেন্ট একটা স্কুল প্রতিষ্ঠা করেছে, সেখানে কিন্তু হিন্দু ধর্মের বা মুসলিম ধর্মের পার্টিকুলার কোনো রিলিজিয়ানের কিন্তু একটা আলাদা করে বই, পার্টিকুলার একটি রিলিজিয়ানের জন্য কোনো রকম শিক্ষাদান, ধর্ম শিক্ষাদান, অর্থাৎ হিন্দু ধর্মে কী হয়েছে, মুসলিম ধর্মে কী হয়েছে, শিখ ধর্মে কী হয়েছে, জৈন ধর্মে কী হয়েছে, হিন্দু ধর্ম কেন মহৎ, খ্রিস্টান ধর্ম কেন মহৎ, এই টাইপের যে ধর্ম শিক্ষাদান, এটা কিন্তু কখনোই করা যাবে না, এবং এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে আমাদের কনস্টিটিউশনের দ্বারা, এবং এটা আর্টিকেল 28-এর দ্বারা। এবার কোন কোন স্কুল, কোন কোন ইনস্টিটিউশনের আন্ডারে পড়ে সেটা আমরা দেখব। এখানে দেখুন চারটে টাইপের ইনস্টিটিউশনের কথা বলা রয়েছে। যে টাইপের ইনস্টিটিউশন সেই টাইপের তাদের ওপর রেস্ট্রিকশন রয়েছে। প্রথমে যেটা রয়েছে, ইনস্টিটিউশন হোললি মেনটেন বাই দ্য স্টেট, অর্থাৎ যে সমস্ত ইনস্টিটিউশন টোটালি স্টেট বা রাজ্যের দ্বারা মেনটেন করা হয় বা রাষ্ট্রের দ্বারা মেনটেন করা হয়, এখানে কিন্তু স্টেট অর্থে শুধুমাত্র রাজ্য নয়, রাষ্ট্র ইউজ করা হয়। তো তাদের ক্ষেত্রে দেখুন এখানে বলছে রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইজ কমপ্লিটলি প্রহিবিটেড, অর্থাৎ রিলিজিয়াস ধর্মীয় যে ধর্মশিক্ষাদান সম্পূর্ণভাবে সেখানে প্রহিবিটেড, অর্থাৎ সেখানে কোনো রকম ধর্মশিক্ষাদান করা যাবে না যেখানে স্টেট টোটালি মেনটেন করে সেই ইনস্টিটিউশনকে, সেই স্কুলকে, সেই কলেজকে, সেই ইউনিভার্সিটিকে, সেখানে কিন্তু কোনো রকম ধর্মশিক্ষাদান করা যাবে না। যেখানে ইনস্টিটিউশন যেটা অ্যাডমিনিস্ট্রার্ড বাই দ্য স্টেট বাট এস্টাবলিশড আন্ডার এনি এন্ডাউমেন্ট অফ অর ট্রাস্ট, অর্থাৎ কি? অর্থাৎ যে সমস্ত ইনস্টিটিউশন স্টেট বা রাষ্ট্রের দ্বারা পরিচালিত হয়, কিন্তু সেটা তৈরি হয়েছিল কোনো একটা ট্রাস্টের দ্বারা, কোনো একটা সংস্থার দ্বারা, তখন কী হতে পারে? তখন রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইজ পারমিটেড, তখন কিন্তু রিলিজিয়াস শিক্ষাদান এবং কিছু কিছু ইনস্ট্রাকশন সেগুলো পারমিট করা হয়েছে। আর এই যে স্লাইডটা, এটা এম লক্ষ্মীকান্ত থেকে দেখতে পাচ্ছেন। নেক্সট দেখুন বলছে ইনস্টিটিউশন রিকগনাইজ বাই দ্য স্টেট, যে ইনস্টিটিউশনকে স্টেট রিকগনাইজ করেছে, এবং ইনস্টিটিউশন রিসিভিং এইড ফ্রম দ্য স্টেট, অর্থাৎ ইনস্টিটিউশন যেগুলো স্টেটের কাছ থেকে এইড বা অনুদান গ্রহণ করে, অর্থাৎ দু টাইপের, সি এবং ডি কিন্তু একই টাইপের। সি এবং ডি এর ক্ষেত্রে একই প্রভিশন দেওয়া রয়েছে। সি এর ক্ষেত্রে কী বলছে দেখুন, ইনস্টিটিউশন যেটা স্টেটের দ্বারা রিকগনাইজড হয়েছে, এবং ইনস্টিটিউশন যেটা স্টেটের কাছ থেকে এইড গ্রহণ করে, অর্থাৎ অনুদান গ্রহণ করে, তাদের ক্ষেত্রে কী প্রভিশন রয়েছে? তাদের ক্ষেত্রে বলছে রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইজ পারমিটেড অন এ ভলেন্টারি বেসিস, অর্থাৎ রিলিজিয়াস ইনস্ট্রাকশন তো দেওয়া যাবে, শিক্ষা ধর্মশিক্ষাদানও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যাবে, কিন্তু তার একটা রেস্ট্রিকশন আছে, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু দেওয়া যাবে না, কিছু কিছু রেস্ট্রিকশন আছে, তার বেসিসে কিন্তু সেখানে এই যে রিলিজিয়াস ইনস্ট্রাকশন পসিবল এবং রিলিজিয়াস ইনস্ট্রাকশন পারমিটেড।
আশা করি বোঝা গেল। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথম পয়েন্টে কী বলছে, আর্টিকেল 28-এর প্রথম পয়েন্টে বলছে যে ইনস্টিটিউশনগুলো সম্পূর্ণ স্টেটের দ্বারা মেনটেন করা হয়, সেখানে কিন্তু কোনো রকম রিলিজিয়াস ইনস্ট্রাকশন থাকবে না এবং সেখানে রিলিজিয়াস ইনস্ট্রাকশন কমপ্লিটলি প্রহিবিটেড হবে। এবং ইনস্টিটিউশন যেটা স্টেটের দ্বারা পরিচালিত হয় কিন্তু তৈরি হয়েছে কোনো একটা ট্রাস্ট, কোনো একটা রিলিজিয়াস ট্রাস্ট বা কোনো একটা রিলিজিয়াস বডির দ্বারা, সেখানে কিন্তু রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইজ পারমিটেড। আবার সি এবং ডি এর ক্ষেত্রে দেখুন, ইনস্টিটিউশন যেটা রিকগনাইজ করা হয়েছে স্টেটের দ্বারা এবং ইনস্টিটিউশন যেটা স্টেটের কাছ থেকে এইড রিসিভ করে অর্থাৎ অনুদান রিসিভ করে, সেখানে কিন্তু রিলিজিয়াস ইনস্ট্রাকশন পারমিটেড একটা ভলেন্টারি বেসিসে, অর্থাৎ নির্দিষ্ট একটা রেস্ট্রিকশন মেনে সেখানে কিন্তু রিলিজিয়াস ইনস্ট্রাকশন পসিবল। তো নেক্সট আমরা আলোচনা করবো সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার অর্থাৎ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেটা আমাদের আর্টিকেল 29 এবং 30 কিন্তু আমাদের প্রোভাইড করে। আর্টিকেল 29 এবং 30 আমাদের সংস্কৃতি, আমাদের যে কালচার এবং আমাদের যে এডুকেশন রিলেটেড রাইটগুলো রয়েছে সেগুলোকে প্রোভাইড করে। তো আমরা প্রথমে আর্টিকেল 29 জানবো। আর্টিকেল 29 কী বলছে? আর্টিকেল 29 বলছে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, অর্থাৎ মাইনরিটি কমিউনিটিদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। তো এই আর্টিকেল 29-এর ধারার জন্যে আমাদের ভারতবর্ষের যে কোনো অংশে বসবাসকারী নাগরিকরা তাদের নিজস্ব নির্দিষ্ট ভাষা, তাদের নির্দিষ্ট লিপি, তাদের কালচার, সংস্কৃতি এগুলোর কিন্তু সংরক্ষণের বা রিজার্ভেশনের অধিকার ভোগ করেন। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে, ভারতবর্ষের যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো রয়েছে, ইভেন কিছু এমন স্টেট রয়েছে যেখানে প্রেসিডেন্ট ঠিক করেন এখানে কোথায় ট্রাইবাল এরিয়া হবে, কোথায় ট্রাইবাল এরিয়া হবে না। তাদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া রেস্ট্রিক্টেড করা হয়ে থাকে সাধারণ মানুষের জন্য, এবং তাদের জন্য একটা নির্দিষ্ট এরিয়া রিজার্ভ করা থাকে, সেখানে সাধারণ মানুষ যেতে পারবে না। তো এটা কেন করা হয়? তার কারণ সেখানকার কালচারকে রিজার্ভ করার জন্য। ভারতের ডাইভার্সিটি আছেই বলেই ভারতের এত মাহাত্ম্য পুরো বিশ্বের কাছে। ভারতে যখন এই ডাইভার্সিটি, বিভিন্ন রকম যে কালচার সেটা যখন নষ্ট হয়ে যাবে, সমস্ত কালচার যখন একই রকম হয়ে যাবে, তখন কিন্তু ভারতের এই ডাইভার্সিটি নষ্ট হয়ে যাবে। ভারতে ধরুন শুধুমাত্র হিন্দু ধর্ম দেখা গেল, হিন্দু, মুসলিম, শিখ, জৈন সমস্ত রিলিজিয়ান যখন দেখা যাবে না, তখন ভারতের মধ্যে ডাইভার্সিটি থাকবে না, তাদের কালচারের মধ্যে ডাইভার্সিটি থাকবে না, তখন কিন্তু ভারতের মহত্বও কিন্তু একে একে শেষ হয়ে যাবে। ভারত কিন্তু মহৎ, তার কারণ ভারত এর ডাইভার্সিটি রয়েছে এবং ভারতে সমস্ত ধর্ম, সমস্ত কালচারের মানুষ বাস করে। তো এই আর্টিকেল 29 বলছে কোনো একটি অংশে, ভারতবর্ষের যে কোনো একটি অংশে বসবাসকারী মানুষ তাদের নির্দিষ্ট ভাষা, লিপি, কালচার অর্থাৎ সংস্কৃতি তারা কিন্তু সংরক্ষণের অধিকার ভোগ করে, এবং এই ধারায় ধর্মীয় এবং ভাষাগত উভয় প্রকার সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান করা রয়েছে। সেহেতু ভারতবর্ষে একটু মুসলিমদের পরিমাণ কম, সংখ্যা কম, সেহেতু কিন্তু মুসলিমদের মাইনরিটি হিসেবে কিন্তু দেখা হয়, এবং এটা কিন্তু ধর্মীয় বেসিসে ভাগ করা হয়েছে। আবার সেটা ভাষাগত হতে পারে, বিভিন্ন রকম ভাষা রয়েছে যেখানে অনেক কম মানুষ এটা ইউজ করে। তো সেই ভাষাকে প্রমোট করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক স্কিম লঞ্চ করেন। আপনারা যদি কারেন্ট অ্যাফেয়ার্সে রেগুলার ফলো করেন তাহলে দেখতে পাবেন অনেক রকম স্কিম লঞ্চ করা হয় বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজকে প্রমোট করার জন্য। তো এই যে ধর্মীয় এবং ভাষাগত উভয় প্রকার সংখ্যালঘুদের কিন্তু সুরক্ষা প্রদান করা বা রিজার্ভ করা হয়েছে। নেক্সট আর্টিকেল 30 কী বলছে? আর্টিকেল 30 বলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করার অধিকার এটা কিন্তু সংখ্যালঘুদের আছে, অর্থাৎ মাইনরিটি কমিউনিটির শিক্ষা প্রতিষ্ঠান, তাদের নিজস্ব এডুকেশনাল যে ইনস্টিটিউশন সেটা স্থাপন করা, এস্টাবলিশ করা এবং তার সাথে অ্যাডমিনিস্ট্রেট করার রাইটও তাদের রয়েছে। এই আর্টিকেল 30 দ্বারা ধর্মীয় ভাষাগত উভয় প্রকার সংখ্যালঘুদের কিছু অধিকার রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, প্রত্যেক সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করার অধিকার দেওয়া হচ্ছে এই আর্টিকেল 30-এর মাধ্যমে। অর্থাৎ প্রত্যেকটা মাইনরিটি কমিউনিটি তাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন এস্টাবলিশ করতে পারে, ইভেন সেটা অ্যাডমিনিস্ট্রেটও করতে পারে। আর্থিক সাহায্য মঞ্জুর করার সময়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, এই যে স্টেটমেন্ট আমি বলতে চাইছি এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যখন কোনো রকম আর্থিক সাহায্য বা ফিনান্সিয়াল এইড মঞ্জুর করতে চাইবে, তখন কিন্তু কোনো রকম সংখ্যালঘু বা মাইনরিটি অ্যাডমিনিস্ট্রেড ইনস্টিটিউশন কিন্তু কখনো বঞ্চিত হবে না। অর্থাৎ যখন সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো স্কিমের মাধ্যমে একটা নির্দিষ্ট এইড প্রোভাইড করবে, তখন কিন্তু সেটা মাইনরিটিও যেমন পাবে, মেজরিটিও তেমন পাবে। অর্থাৎ মেজরিটি পেলে সেটা মাইনরিটিও কিন্তু পাবে, এবং মাইনরিটিকে কিন্তু বঞ্চিত করা যাবে না, এটা আমাদের কনস্টিটিউশনের দ্বারা বলা হয়েছে। আর আর্টিকেল 30-তে একজন সংখ্যালঘুকে তার নিজস্ব যে সন্তান রয়েছে তাদের নিজ ভাষায় শিক্ষাদান করার রাইট রয়েছে।
আমাদের যে বিভিন্ন এক্সামগুলো হয় দেখবেন আমাদের টোটাল 22টা ল্যাঙ্গুয়েজকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এখানে বিভিন্ন এক্সামগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, দেখবেন সেটা ইংলিশ এবং হিন্দিতে হয়। তো এখানে একটা কন্ট্রোভার্সি সবসময় থেকে যায় যে আমরা ধরুন বাঙালি, আমরা বাংলাতে এক্সাম যদি না দিই তাহলে আমাদের অনেকটা প্রবলেম হয়ে যায়। যারা হিন্দিতে এক্সাম দেয় তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা, কারণ ভারতে কোনো নির্দিষ্ট রাষ্ট্রীয় ভাষা নেই। হিন্দি সবচেয়ে বেশি ইউজ করা হয় ঠিকই, কিন্তু ভারতে কিন্তু হিন্দি রাষ্ট্রীয় ভাষা নয়, এই ভুল করবেন না। তবে আর্টিকেল 30 সেই জন্য একজন সংখ্যালঘু থেকে তার সন্তানাদিকে নিজ ভাষায় শিক্ষাদান করার অধিকার দেওয়া হয়েছে। আমরা হয়তো নিজ ভাষায় শিক্ষাদান করতে পারছি, কিন্তু বিভিন্ন রকম ক্ষেত্রে সুযোগ সুবিধা কিন্তু অনেক কম পায় যারা হিন্দিভাষী তাদের থেকে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামে দেখবেন হিন্দি এবং ইংলিশ থাকে, তো হিন্দি এবং ইংলিশ লিখে তাদের সুবিধা হয়ে যায়, তাদের নিজস্ব ভাষায় এক্সাম দিচ্ছে, আমরা সেখানে ইংলিশ দিচ্ছি। অনেক সময় দেখা যায় অনেকে যারা ভালো ভালো ইংলিশ জানে তারাও কিন্তু অনেক ইংলিশ টার্ম বুঝতে পারে না, তখন তাদের হিন্দি দেখতে হয়। এবার যারা সে যদি মুসলিম হয় সেখানে সে সংস্কৃত না পড়ে থাকে তাহলে কিন্তু সে হিন্দি বুঝতে পারবে না, এখানে অনেক প্রবলেম রয়েছে। তো যদিও আমাদের কনস্টিটিউশনে এই রাইটটা দেওয়া হয়েছে তবুও কিন্তু এটা কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সম্পূর্ণরূপে মানা হয় না। তো এই যে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আর্টিকেল 29 এবং 30 কী কী বললাম, সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ আর্টিকেল 29 দ্বারা, যেখানে ধর্মীয় এবং ভাষাগত উভয় প্রকার সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান করা হয়েছে, নির্দিষ্ট ভাষা নির্দিষ্ট লিপি সংস্কৃতি সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে। এবং আর্টিকেল 30 বলছে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে এবং পরিচালনা করতে পারে সংখ্যালঘুরা, এবং সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো রকম এইড দেয় তো সেক্ষেত্রে সংখ্যালঘুরাও বঞ্চিত হবে না। তো এই ছিল আমাদের আর্টিকেল 25 থেকে 28, খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের আলোচনা রেগুলার পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তবে আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।